সুব্রত বাইনকে ধরা হয়েছে আপনারা জানেন, এবং সুব্রত বাইনের ধরার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে, আমি যে তথ্যগুলো আমাদের হাতে আছে তাতে মনে হচ্ছে এটি একটি নাটক। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ঈদের পরে, অর্থাৎ এই মে মাসের জুনের মাঝামাঝি অথবা জুনের শেষের দিকে বাংলাদেশে ফেরার একটি কথা জানা যাচ্ছিল। সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে তার জন্য, তার থাকার জন্য একটি সুইটেবল বাড়িও খোঁজা হচ্ছে, তিনি কোথায় থাকবেন, কি করবেন। ইতিমধ্যে তার সকল মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে হঠাৎ করে এই যে সুব্রত বাইনকে ধরে একটি মহল দেখাতে চাচ্ছে যে তারা তারেক রহমানের প্রতি অসম্ভব ভালোবাসা তাদের, বিএনপির সাথে তারা অ্যালাইন্ড, বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চায়, তারাও ডিসেম্বরে নির্বাচন চায়। তারা এখন বোঝাতে চাচ্ছে যে তারেক রহমানের উপরে যে হামলা, হুমকি, অর্থাৎ এগুলো করে কিন্তু তারেক রহমানকে দেশে ফেরানোর, দেশে যেন তিনি না ফেরেন তার ব্যাপারে একটি হুমকি, একটি ভীতি সৃষ্টি করার একটি প্রচেষ্টা। আমি যদি আপনাদেরকে একটু দুই একটা নিউজ দেখাই, যে ধরেন আমাদের আইএসপিআর এর একটি বিবৃতি, ধরেন আইএসপিআর গত 27শে মে, এই আইএসপিআর পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেফতার 4। তারা এইসব অভিযানে আসলে ধরেন যেগুলো হয় আর কি, সেই নানা রকমের গল্প কাহিনী ফেদে একটা বিষয় তৈরি করা হয়। এবং খটকার জায়গাগুলো আমি যদি আপনাকে বলি, যে তারা বলছেন যে অভিযানকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যানিমেশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। চোখ আটকে যায় আসলে এই স্যাটেলাইট ফোন উদ্ধারের এই ঘটনাটায়। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, যে তারা এই ছবিগুলো দেখায় যে সুব্রত বাইনের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার হয়েছে, এবং এখানে যেটি আছে এটি হচ্ছে স্যাটেলাইট ফোন। আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে স্যাটেলাইট ফোন। প্রথম ঘটনাটা লাগে এখানে, এবং এই স্যাটেলাইট ফোনের অনুসন্ধান করার জন্য আমি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের কয়েকজনকে বললাম, এবং ফাইনালি দেখা গেল যে আসলে এটি কোনো স্যাটেলাইট ফোন নয়। এই যে স্যাটেলাইট ফোনের নামে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 4G সুপার BKR 999 লাক্সারি রেট্রো টেলিফোন পাওয়ার ব্যাংক লং স্ট্যান্ড বাই ডুয়েল সিম ফোন। এবং আপনারা জানেন যে এসব সন্ত্রাসীদের মোবাইলে তারা দীর্ঘ সময় ব্যাটারি চার্জ চায়, ডাবল সিমের। এই হচ্ছে গিয়ে ফোন, যেটা ইবেতে বিক্রি হচ্ছে। ইবেতে আপনি $87.993 কিনতে পারবেন, যেটির দাম ছিল $92.56। তো অর্থাৎ একটা সৃষ্টি করতে হবে, তো মানে ধরেন একটা আবহ তৈরি করতে হবে যে স্যাটেলাইট ফোন শো ধরা পড়ছে। এবং আপনি যদি জানেন বাংলাদেশের নর্মাল যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলো নিবন্ধিত থাকে, আর স্যাটেলাইট ফোন পৃথিবীতে যারা ব্যবহার করে সেগুলো ইন্টারন্যাশনাল মনিটরিং এর আওতায় থাকে। এখন বিবৃতিতে যদি বলা হতো যে আন্তর্জাতিক যে মনিটরিং এজেন্সির বা স্যাটেলাইট মনিটরিং এজেন্সির তথ্য ধরে, স্যাটেলাইট ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি অনেকটা বিশ্বাসযোগ্য হতে পারত। তারপর আসেন, আমি যদি আপনাদেরকে দেখাই যে দৈনিক যুগান্তরে অর্থাৎ সুব্রত বাইন 29শে মে সুব্রত বাইনকে যখন কোর্টে হাজির করা হয়, সে কোর্টের প্রসিডিংস শুরু হওয়ার আগে সাংবাদিকদেরকে কিছু কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে 1999 সাল থেকে তাকে নিয়ে নানা কিছু লেখা হচ্ছে, অনেক কিছু লিখতেছে। এখন সে তো সন্ত্রাসী ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বিএনপির 2001 সালের ওই সময়টাতে তাকে শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত করা হয়। তো আদালতে সাংবাদিকদেরকে ব্যাপারে তিনি কয়েকটা কথা বলেন। তার মধ্যে তিনি বলেন যে তাকে 5ই আগস্ট রাতে রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং তিনি আয়না করে ছিলেন, তাকে নির্যাতন করা হয়েছে। এবং আমাদের তথ্য মতো যে 2022 সাল থেকেই তিনি আসলে আমাদের গোয়েন্দা হেফাজতে ছিলেন, এবং সুব্রত বাইন যেটি দাবি করছেন আয়না করেছিলেন, আমরা তার সঙ্গে অনেকটা একমত। বিকজ 2022 সালে আমাদের কাছে অবশ্যই ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে, 2022 না 2023, উলফার 3 জন সদস্যের বিনিময়ে সুব্রত বাইনকে হাসিনা বাংলাদেশে নিয়ে আসে, এবং তাকে নিয়ে আসার পরে তাকে বিচারের সম্মুখীন করে নেই, তাকে কারাগারে দেয় নেই, তাকে আয়নাঘরে রাখা হয়েছে। এবং
এই উদ্দেশ্যগুলো ঠিক যে সুব্রত বাইনকে হয়তো শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে মারার জন্য বা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সুব্রত বাইনকে রাখা হয়েছিল এবং 5ই আগস্ট রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। সুব্রত বাইন আরেকটি চাঞ্চল্যকর কথা বলেছেন, সেটি হচ্ছে যে এবং তিনি বলেছেন যে 2022 সালে হ্যান্ডকাফ করিয়ে দেশে নিয়ে আসা হয়, আমাকে আয়নাঘরে রাখা হয়, যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে, দেখেন আমার মাথায় কি করছে, মাথায় হাত দিয়ে দেখাতে দেখাতে তিনি বলেন এখনো বেঁচে আছি। 5ই আগস্ট রাত 3টার দিকে আমাকে রাস্তায় ছেড়ে দেয়া হয় এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখেন এবং যে অস্ত্র উদ্ধারের কথা সেনাবাহিনী জানিয়েছে তার সাথে তিনি একমত প্রকাশ করেছেন। তিনি তার প্রতিপক্ষদের নাম বলেছেন, তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করে তিনি এতটুকু পর্যন্ত এসেছেন। তো এই যে ঘটনাগুলো, এবং সেখানে তিনি আরেকটি কথা বলেন যে আদালতে প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। তখন সুব্রত বলেন মোবাইলটা দেখান, চায়না ফোনকে স্যাটেলাইট ফোন বলছে, ওটা সিটিসেল মডেলের চায়না ফোন। এবং আপনারা জানেন যে একটা সময় সিটিসেলের যে ফোনগুলো ছিল এগুলো অনেকটা প্রথম দিকে সিটিসেল ফোনগুলো এরকম দেখতে ছিল, এখন চায়না মডেলের আছে। এবং আমি আপনাকে দেখালাম যে ইবেতে এই জিনিসগুলো কিভাবে বিক্রি হচ্ছে। তো এবং পরবর্তীতে আমি আরেকটা সংবাদ যদি আপনাদেরকে দেখাই, সেই সংবাদটাও যুগান্তর থেকে আমি দেখাই, যে সেটি হচ্ছে এরকম যে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তারা বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এই সংস্থার হয়ে দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করেছে। বাংলাদেশেও সে একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করেছে। যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনও তাকে দিয়েছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছে সুব্রত নিজেই। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করছেন সংশ্লিষ্টতা। এবং সুব্রতর সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কে তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফোনটি মোল্লা মাসুদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র। এছাড়া বাংলাদেশে কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমি বুঝলাম না, আয়নাঘরে থাকার সময় তাকে দূরবর্তী টার্গেটে আঘাত করার প্রশিক্ষণ দেয়া হয়েছে। অর্থাৎ যে এগুলো ধরেন একটা গল্প সাজানো হচ্ছে এবং আপনি দেখবেন যে এই পর্যন্ত এরকম একটি অভিযোগ আসার পরেও যে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই। তো মানে রকে কেন্দ্র করে এই যে যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতার দিকে লক্ষ্য করে, তারেক রহমানের দিকে লক্ষ্য করে এই যে একটা নাটক সাজিয়ে তারা বোঝাতে চাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন এবং তারেক রহমান যদি দেশে ফেরেন, যদি কোনো ঘটনা তারাই ঘটাবে, অর্থাৎ আমাদের পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনে আওয়ামীপন্থী যারা আছে তারাই কোনো ঘটনা ঘটিয়ে হয়তো তাকে ভয় দেখিয়ে বলবে যে আমরা তো আগেই বলছিলাম যে এরকম একটা বিষয় কাজ করছে। তো আমার কাছে এখন পর্যন্ত পুরোটাই মনে হচ্ছে নাটক। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের আগে পরে শীর্ষ সন্ত্রাসীদের একটা বিশাল গ্রুপকে ছেড়ে দেওয়া হয়েছে যারা কারাগারে ছিলেন, যাদের আসলে অধিকাংশ মামলাতে জামিন ছিল, ছোটখাটো একটা মামলায় তারা ভেতরে বসেছিলেন। যখনই সুযোগ এসেছে তখনই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবং বিস্ময়কর তথ্য হচ্ছে যে অধিকাংশকেই যেদিন তারা ছাড়া পেয়েছেন তার থেকে এক সপ্তাহের মধ্যে বিশেষ বাহিনী বিশেষ উদ্যোগে পাসপোর্ট করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং প্রয়োজনে তাদেরকে হয়তো দেশে ঢুকিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ধরেন স্যাটেলাইট ফোন, যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতাকে টার্গেট করে হামলা, সুব্রত বাইন যদি 22 সাল থেকে বাংলাদেশে থাকে, 22, 23, 24 3টা বছর হাসিনার ফ্যাসিস্ট সরকার তাকে পাললো আয়নাঘরে, তাকে নিয়ে কিছু হইলো না। তো এই যে মানে আপনারা যদি একটু লজিক্যালি চিন্তা করেন আপনারাও বুঝতে পারবেন যে সুব্রত বাইনের ইস্যুটাকে এই যে হঠাৎ করে সেনাবাহিনী ডক্টর ইউনূসের মধ্যে যে টানা পড়েন, বিএনপির নির্বাচনের দাবি বা আলটিমেটাম, সবকিছু মিলিয়ে এখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, দৃষ্টিকে আড়াল করার চেষ্টা চলছে।
আমার মনে হয় যে বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা বিএনপির নেতারা যদি বোঝেন, কারণ হচ্ছে আমরা যদি বারবার বলছি যে হাসিনার যে বাহিনীগুলো, আমাদের সেনাবাহিনীর ভিতরে আমরা বারবারই বলি সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 50, 25 থেকে 35 জনের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেন, তাদেরকে যদি আপনি কমান্ড থেকে সরাতে পারেন, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা আমি বলবো 90%ই শেষ হয়ে যাবে। পাশাপাশি প্রশাসনে যারা আছে, 42 জন সচিব আওয়ামী লীগের এখনো বসে আছে। আওয়ামী লীগের ফিট লিস্ট থেকে ডিসি নিয়োগ করা হয়েছে, এবং আমি আমার একটি অনুষ্ঠানে বলেছি যে ভারতের যে পুশব্যাকের খেলা চলছে, পুশিনের খেলা চলছে, সবচেয়ে বেশি হচ্ছে খাগড়াছড়িতে। যে খাগড়াছড়ি ডিসির ব্যাপারে আমি কিন্তু আরো সপ্তাহখানেক আগে বলেছি, সেই ডিসি এক আওয়ামী লীগের এক মন্ত্রীর পিএস ছিলেন, খুব সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পিএস ছিলেন। তো আপনি বেছে বেছে যে জায়গাগুলো লোক বসাচ্ছেন, আপনার যে অদক্ষতা এবং অপরিণামদর্শিতা, তারই একটি ফল চলছে। এবং এখন একটি নতুন নাটক করে তারেক রহমানের প্রতি অতি ভালোবাসা প্রদর্শন করে তাকে আসলে কার্যত বাংলাদেশের যে ফিরে আসার তার যে পরিকল্পনা বা বিএনপি নেতাকর্মীদের যে আশা, সেটিকে ঠেকানোর চেষ্টা চলছে। আর তবে আমি বলবো জনাব তারেক রহমান এগুলোতে গুরুত্ব দেবেন না। আপনি আপনার মতো সময় দেশে ফিরে আসুন। এই যে নাটকগুলো সাজানো হচ্ছে, আমরা এই অনেক দুঃখিত, আমরা এই অনেক নাটক দেখেছি অতীতে। এসব নাটকের স্ক্রিপ্টে কোনো পরিবর্তন ওইভাবে হয়নি। তারা যেভাবে সাজাতে চান, তাদের কথার ফাঁকেই, তাদের কথার ফাঁদেই তারা পড়েন। এবং সুব্রত বাহিনীর জন্ম আমি যেটি দেখছিলাম উইকিপিডিয়ায়, সুব্রত বাহিনীর জন্ম হচ্ছে 1967 সালে। ত্রিমাত্রিক সুব্রতী বাইন, তার অনেকগুলো নাম আছে। তো 67 সালে যার জন্ম, তার বয়স এখন 58 বছর। এবং এগুলো আসলে কারেক্ট এইজ নাও হতে পারে, হিসাব বলে যে তার বয়স হয়তো আরো বেশি। এবং তারা যেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, যেভাবে তারা মানে বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত থাকেন, এরকম 58-60 বছরের কাউকে কমান্ডো প্রশিক্ষণ দিয়ে তাকে লন্ডনে পাঠানো হবে তারেক রহমানের বিরুদ্ধে হামলা করার জন্য, তাকে অ্যাসাসিন করার একটি পরিকল্পনা, এগুলো আসলে একটা গাঁজাখুরি পরিকল্পনা। আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব যারা আছেন তারা এই বিষয়টি বোঝা উচিত যে তারেক রহমান এখন বাংলাদেশে যদি ফেরেন, আসলে পুরো কন্ট্রোল ওভার তারেক রহমানের হাতে চলে যাবে। এটা নিঃসন্দেহ যে সরকারে যেই থাকুক, সেনাবাহিনীতে যেই থাকুক, বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা বা তারেক রহমানের যেই জনপ্রিয়তা, তিনি গত 18 বছর ধরে একেবারে ইউনিয়ন, গ্রাম লেভেল থেকে শুরু করে রাজধানী লেভেল পর্যন্ত তার যে নিরবিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে তিনি যেই রিলেশনশিপ বিল্ড করেছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে, এই সব মিলিয়ে তার যে অ্যাকসেপ্টেবিলিটি, এবং এখন যদি বাংলাদেশে একটি নির্বাচন হয়, সেটি যেভাবেই হোক তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তো সেই জায়গাটাকে একটু ঘোট পাকানোর জন্য, সেই জায়গাটাকে একটু এলোমেলো করার জন্য একটি অংশ, এর মধ্যে সরকারের একটি অংশ যুক্ত, ইউনিট সরকারের উপদেষ্টাদের একটি অংশ যুক্ত, সেনাবাহিনীর একটি অংশ যুক্ত, তারা মিলে এই নাটক সাজানোর চেষ্টা করছেন। এই নাটক তারা সাজিয়েছেন, আতঙ্ক ছড়াতে চাচ্ছেন যেন তারেক রহমান দেশে ফিরে না আসেন। তো বিএনপিতে যারা বাংলাদেশে যারা বিএনপিকে অপারেট করছেন, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপি যারা নেতৃত্বে আছেন, আমার মনে হয় যে তারা এই বিষয়টি একটু ভাববেন। ক্ষমতায় তো যাবেন, আপনারাই তো ক্ষমতায় যাবেন, কিন্তু যাওয়ার আগে এই দুষ্কৃতিকারীদের যদি না সরান, দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণেই যদি আপনারা থাকেন, তাহলে সে নির্বাচনও কতটুকু সুষ্ঠু হবে, বা তারা যে গল্প দেওয়ার চেষ্টা করছে তারেক রহমানের জীবন হুমকির মুখে, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা
ঠিক নাই, বা তারেক রহমান দেশে ফিরলে কোনো একটা ঘটনা ঘটতে পারে, ইভেন যে তারা কত রকমের কত মানে অদ্ভুত বিষয়, যে লন্ডনের কথাও ভাবছে, লন্ডনে যে তার উপর হামলা হবে। তো এগুলো আসলে বর্তমান দুনিয়ায় এগুলো সম্ভব না। যারা এই গল্প সাজাচ্ছেন তারাও সেই 80-90 দশকে আছেন। বিএনপির বাংলাদেশে যারা এখন নেতৃত্বে আছেন, যারা কাজ করছেন, বড় বড় নেতা ফাম ফাম করে কথা বলেন, তারাও সব এই 80-90-2000 সালের রাজনীতির মধ্যে আছেন। তারা বৈশ্বিক পরিস্থিতি যে কত পরিবর্তন হয়েছে, একটি দেশের নির্বাচন, সরকার পরিবর্তন, সবকিছু মিলিয়ে যে কি পরিমাণ আন্তর্জাতিক যে কানেকশন গুলো, ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, সবকিছু যে কত গুরুত্বপূর্ণ, কত প্রভাব রাখে, কত কিছুর মাধ্যমে যে একটি সিদ্ধান্ত হয়, আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো মানে এখনো বুঝতে পারছেন না। তারা সেই আবেগে, সেই মানে গায়ের বলে গা দিয়ে ঠেলা নিয়ে যেতে চান পাহাড়কে, এমন একটি পরিস্থিতি কাজ করছে। তবে এই নাটক থেকে আমি বলবো যে জনাব তারেক রহমান ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই, বা আপনার দেশে ফেরা ঠেকানোর বা পরিকল্পনা পরিবর্তনেরও কিছু নেই। আপনি দেশে যান, বাংলাদেশের মানুষ আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। এবং আমার মনে হয় যে সেনাবাহিনীর ওই 25-30 জন 35 জন বাদ দিলে বাকি সবাই আমাদের দেশপ্রেমিক। তারা কেউই ফ্যাসিস্ট এদের সাথে হয়তো টেকনিক্যালি থাকতে হয়েছে, কিন্তু অধিকাংশই কিন্তু দেশপ্রেমিক, অধিকাংশই এই ফ্যাসিজমের বিপক্ষ শক্তি। সেনাবাহিনীর সেই হিসেবে সেনাবাহিনী 99.99% কিন্তু দেশপ্রেমিক এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি। তো সেই জায়গাটা থেকে আপনার আমার মনে হয় না কোনো ক্ষতি করতে পারবে ইনশাল্লাহ। তবে তারপরে প্রস্তুতি নিয়ে ফিরতে হবে। এই যে একটি নাটক তৈরি করা হচ্ছে, এই নাটকের কনসিকুয়েন্সেসেই হয়তো তারা কোনো আরো বড় কোনো ঘটনা বা নাটক ঘটানোর চেষ্টা করবে। দর্শক, আজ এ পর্যন্তই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ।